নমস্কার, নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে একবার দেখিয়ে রাখতে চাইব কলকাতায় আজ কি থাকছে। টাকা না দিলে বুঝে নেব, নাড্ডার নিশানায় তৃণমূল। 23-এই টার্গেট, 24-এর মোদি। ফের রাজ্যে কেন্দ্রীয় দল, লোভ সংবরণের বার্তা। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন যে টাকা যদি না দেওয়া হয়, অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের জন্য যে টাকা, সেই টাকা যদি না দেওয়া হয় তাহলে তিনি বুঝে নেবেন। এর আগেও বারবার তিনি সুর চড়িয়েছেন কেন্দ্রের প্রকল্পের জন্য টাকা না দেওয়া নিয়ে, আর আজ তার সুর একেবারে সপ্তমে। যদি কেন্দ্রীয় সরকার না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব। কি করে বুঝতে হয় সেটা আমরা বুঝে নেব, ভিক্ষে চেয়ে নেব না। বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সম্প্রতি একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চরমে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছে কেন্দ্রীয় দল। 100 দিনের প্রকল্প এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ খতিয়ে দেখতেও আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা। কেন্দ্রীয় দলের এই সফরকে ভোটের ময়দানে অস্ত্র করছে বিরোধীরা। আলিপুরদুয়ারের সভা থেকে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি, 11 লক্ষ বাড়ি আমরা তৈরি করেছি, সেই টাকাও দেয়নি। যদি কেন্দ্রীয় সরকার না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব। কি করে বুঝতে হয় সেটা আমরা বুঝে নেব, ভিক্ষে চেয়ে নেব না। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। আমরা দাবি করব, 100 দিনে তুমি যাদের দিয়ে কাজ করিয়েছো টাকা দেবে না। বাবা বাবা, তোমাদের টাকা নয়, এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নেওয়া যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। আমি দেখতে চাই কদিন এটা চলে। আমি ভিক্ষে চাইবো না, আমি ভিক্ষে করার লোক নই। पैसा भेजे मोदी जी और यहाँ तुम घोटाला कर लो, और जब तुम्हारी इंक्वायरी हो तो बोलो कि भारत सरकार मेरी दुश्मन है। चोरी भी करनी और सीना चोरी भी करनी। রাজ্য সরকারি সূত্রে দাবি, আবাস প্রকল্পে বরাদ্দে অনুমোদন দেওয়ার পরও টাকা দেয়নি কেন্দ্র। প্রথম কিস্তির 3,960 কোটি টাকা এখনো বাকি। কমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, গ্রামের ভোট। তার আগে গ্রামীণ প্রকল্পের বরাদ্দ নিয়ে সংঘাতের পারদ ক্রমেই চড়ছে। কেন্দ্রকে নিশানা করে মমতার গলায় এবার হুঁশিয়ারি। যদি কেন্দ্রীয় সরকার না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব। কি করে বুঝতে হয় সেটা আমরা বুঝে নেব, ভিক্ষে চেয়ে নেব না। নিউজ 18 বাংলা। এদিকে আবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ নিয়েই আজ রাজ্য সরকারকে বিঁধলেন জেপি নাড্ডা। জগৎ প্রকাশ নাড্ডা আরও একবার বিজেপি সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার এই রাজ্য সফরে, এবং এখানে এসেই তিনি বিঁধলেন এবং বলছেন যে কেন্দ্র প্রকল্পের টাকা পাঠাচ্ছে আর রাজ্য সরকার লুট করছে। कि यहाँ आवास योजना का पैसा भी खा लिया गया, शौचालय का पैसा भी खा लिया गया, मनरेगा में भी यहाँ भ्रष्टाचार हुआ है। ये बंगाल की हालत क्या बना रखी है दीदी आपने, कि गोरू खा गए, बालूर खा गए, कोयला खा गए, कुछ छोड़ा ही नहीं खाने से। पैसा भेजे मोदी जी और यहाँ तुम घोटाला कर लो, और जब तुम्हारी इंक्वायरी हो तो बोलो कि भारत सरकार मेरी दुश्मन है। चोरी भी करनी और सीना चोरी भी करनी। कमल के वोट पर निशान लगाओ, धौर भी देंगे, जेल में डाल भी देंगे, याद रखना। ये मैं आपको बताना चाहता हूं। अरे मोदी सरकार ईमानदार सरकार, आपकी सरकार बेईमान सरकार, इस बात को आपको समझना होगा। যখন জগৎ প্রকাশ নাড্ডা মঞ্চ থেকে বলছেন মোদিজি টাকা পাঠাচ্ছেন আর রাজ্য সরকার সেই টাকা লুটছে, তখন খুব স্বাভাবিকভাবেই তার একটা পাল্টা প্রতিক্রিয়া রাজ্যের শাসক দলের। তৃণমূল মুখপাত্র নাড্ডা কি ভাবেন, কেন্দ্রের টাকা মানে বিজেপির পৈতৃক সম্পত্তি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কেন্দ্রের তহবিল মানে রাজ্যগুলো থেকেই টাকাটা আসে। মোদি টাকা পাঠাচ্ছেন, এটা কোনো কাজের কথা না। টাকা পাঠাতে কেন্দ্রীয় সরকার বাধ্য। বাংলায় হারের পর বঞ্চিত করছেন বাংলাকে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং আপনি। আপনারা সব নেতা নেত্রী নিয়ে ডেলি প্যাসেঞ্জারি করে সব বলার পরেও বাংলার মানুষ আপনাদের মুখের উপর জবাব দিয়ে প্রত্যাখ্যান করেছে। ন্যাড়া বেলতলায় একবার যায়, আপনি তো মশাই বিচিত্র ধরনের ন্যাড়া, বারবার আসেন। 23-এর মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ 24, টার্গেট নরেন্দ্র মোদী।
তুমি কোন তুমি? সব জায়গায় দেখবেন একটা মুখ। উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলেও ওনার ছবিটা থাকা উচিত। 23-এর মঞ্চে দাঁড়িয়ে নজর 24-এ নিশানায় নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মঞ্চ থেকে নাম না করে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব জায়গায় দেখবেন একটা মুখ। উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলেও ওনার ছবিটা থাকা উচিত। উনি মেরে দিয়েছেন, উনি কোভিড দিয়েছেন, উনি নোটবন্দি দিয়েছেন। তোমরা যদি মনে করো প্রত্যেকটা বছর তোমরাই দিল্লি চালাবে আর দিল্লিকার লাড্ডু খেয়ে ইলেকশনের 1 বছর আগে থেকে এলাকায় এলাকায় পাঠাবে, দুটো বই দান করে বলবে দিলকে আমি আবার কে? তুমি কোন তুমি? বাইরের থেকে লোক নিয়ে এসে, আউটসাইডারদের নিয়ে এসে এলাকায় এলাকায় কোথাও পড়ানোর নাম করে আপনার মাথাটা খাচ্ছে, কোথাও দুটো কম্বলের নাম করে আপনার মাথাটা খাচ্ছে, মানুষের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে। কোভিড ভ্যাকসিনের শংসাপত্র থেকে নানা প্রকল্পের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ, এই নিয়ে আগেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরদুয়ারের সভা থেকেও ফের তাঁর সুর সপ্তমে, বুঝিয়ে দিলেন তাঁর টার্গেট 24-এর লোকসভা ভোট। নিউজ 18 বাংলা। ফের একবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনার তালিকা খতিয়ে দেখার জন্য যেমন কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল, এবার 100 দিনের কাজ কিভাবে হচ্ছে বা সেই কাজের তালিকা কিভাবে তৈরি করা হচ্ছে তা দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলার জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রের দল। আবাসের পর এবার 100 দিনের প্রকল্প, ফের বঙ্গে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চিঠি দিয়ে নবান্নকে জানিয়েছে 100 দিনের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের 12টি জেলায় যাবে কেন্দ্রীয় দল। 24 পরগনা থেকে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা হয়ে আলিপুরদুয়ার। সূত্রের খবর, 100 দিনের কাজের পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজও খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় দল। আবাস থেকে মিড ডে মিল, সবেতেই বঙ্গে কেন্দ্রীয় দল। একের পর এক কেন্দ্রীয় দল আসছে, বিক্ষোভের মুখেও পড়ছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রের প্রতিনিধিরা। স্থানীয়দের দাবি, আগে থেকে তৈরি করা তালিকা নয়, বাড়ি বাড়ি যেতে হবে কেন্দ্রীয় দলকে। কেশপুরের পর মুর্শিদাবাদের নওদাতেও বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় দলকে। নিউজ 18 বাংলা। উইপোকা কামড়ালেও টিম পাঠাচ্ছে, ঠিক এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে বিঁধলেন কেন্দ্রকে। পাশাপাশি প্রশ্ন তুললেন, উত্তরপ্রদেশে কটা কেন্দ্রীয় দল গিয়েছিল? এখন দেখবেন একটা উইপোকা কামড়ালেও দিল্লির একটা টিম চলে আসছে। বার কাউন্সিল, দিল্লির বার কাউন্সিল। কলকাতায় যদি কোনো হাইকোর্টের প্রবলেম হবে, চিফ জাস্টিস উইল টেক কেয়ার। আমরা আছি, আমাদের বার কাউন্সিল উইল টেক কেয়ার। দিল্লি থেকে পাঠিয়ে দিচ্ছে। কারো বাড়িতে একটা চকলেট বোম ফাটলে এনআইএ কে পাঠিয়ে দিচ্ছে। আর বিএসএফ যখন গুলি করে কুচবিহার বর্ডারে মারে, দক্ষিণ চব্বিশ দিনাজপুরে মারে, তখন তোমরা কটা পুলিশ পাঠাও, কটা টিম পাঠাও? এখানে যখন মেয়েদের উপর অত্যাচার হয়, কটা টিম পাঠাও? তোমার উত্তরপ্রদেশে যখন মেয়েদের উপর অত্যাচার হয়, কটা টিম পাঠাও? কৃষকদের খেতে দাও না, কটা টিম পাঠাও? আজকে ফার্টিলাইজার পাচ্ছে না কৃষকরা, একবারও চিন্তা আছে? শুধু মিথ্যে কথা বলে, উৎসাহ করে। যিনি দাবি করেন তিনি অভিযোগ করেছিলেন বলেই রাজ্যে কেন্দ্রীয় দল আসছে, সেই শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ করেছেন, শুনুন। পার্থ আর তার বান্ধবীদের ঘরে টাকাগুলো উইপোকা পাঠিয়ে, ওটা উইপোকা রেখে দিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদেরকে প্রোটেকশন করেন, তার কারণ এই রাজ্যের পার্থ কেষ্ট সব চোরেরা 75% টাকা পাঠান মমতা ব্যানার্জির কাছে। তিনি আতঙ্কিত, তিনি উদ্ভ্রান্ত, তিনি তার পার্শ্বদের জেলের বাইরে রাখতে পারছেন না,
জেলে যাচ্ছে এবং তার পরিবার পর্যন্ত এটা চলে যেতে পারে। তাই তিনি সাংবিধানিক সমস্ত বডি ইনক্লুডিং বিচার ব্যবস্থা তাকে লাগাতার আক্রমণ। পঞ্চায়েতের বিরোধীদের ইস্যু কি, হাতিয়ার কি? এক বাক্যে বলা যায় দুর্নীতির অভিযোগ। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছ ভাবমূর্তি রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন, বললেন লোভ সংবরণ করতে হবে। বেশি লোভ করারও দরকার নেই। যারা বেশি লোভ করে তাদের দেখবেন বেশি দিন লোকে ক্ষমা করে না। লোভ সম্বরণ করলে মনে রাখবেন আপনি একজন উন্নততর মানুষ তৈরি হবেন। নিয়োগ থেকে আবাস, দুর্নীতির অভিযোগে শোরগোল রাজ্য জুড়ে। পঞ্চায়েত ভোটের ময়দানে এইসব অভিযোগকেই বারবার অস্ত্র করছে বিরোধীরা। বিরোধীদের আক্রমণ ভোতা করতে আসরে তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে ফের সতর্ক করে দিলেন দলের নেতাকর্মীদের। যারা এই বড় বড় কথা বলছে না, এদের আসলে কি জানেন তো, এদের সংসার একটাই, টাকা। টাকা মানুষের জীবনে সব নয়। যেটা প্রয়োজন সেটা প্রয়োজন। বেশি লোভ করারও দরকার নেই। যারা বেশি লোভ করে তাদের দেখবেন বেশি দিন লোকে ক্ষমা করে না। লোভ সম্বরণ করলে মনে রাখবেন আপনি একজন উন্নততর মানুষ তৈরি হবেন। 21 বিধানসভা ভোটে উত্তরবঙ্গের এই জেলায় 5টি আসনের 5টিতেই বিজেপি জেতে। সেই আলিপুর দুয়ারে দাঁড়িয়ে মমতার এই সতর্ক বার্তা তাৎপর্যপূর্ণ। পর্যবেক্ষকদের একাংশের মতে মমতা জোড়া কৌশল নিয়ে চলছেন। একদিকে জনতার মুখোমুখি করে দিয়েছেন নেতাদের, চালু করেছেন দিদির সুরক্ষা কবচ। অন্যদিকে বারবার সতর্ক বার্তা দিচ্ছেন দলের নেতাকর্মীদের। বৃহস্পতিবার দিলেন আলিপুর দুয়ার থেকে। এর আগে সোমবার সতর্ক করেন মুর্শিদাবাদের সাগরদিঘিতে গিয়ে। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। নিউজ 18 বাংলা। মিঠুন চক্রবর্তী বিজেপির তারকা প্রচারক, প্রচার করে চলেছেন তিনি এ রাজ্যে। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, মিঠুন চক্রবর্তী নিজে এই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে না যান, সেই জন্যই যোগাযোগ রেখে চলেছেন মিঠুন। শুনুন। মিঠুন দা তো আমার সাথে যোগাযোগ রাখছে যাতে রেগে না যায় দিদি, আমার সাথে যোগাযোগ রাখছে। মিঠুন দা তো নিজেই চাইছে যে না তৃণমূলের সাথে গন্ডগোল করে লাভ নেই। ওটা কিছু কারণবশত বিজেপিতে গেছে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তো নিজেই বলছেন যাতে তৃণমূল না রেগে যায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের দাবি, ফিরহাদ হাকিম উল্টে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। শুনুন। বিভিন্ন নেতারা তো আলে আপনাদের বলছেন, কর্মীরা তো বলছেন যে ফিরহাদ হাকিম যোগাযোগ রেখে চলেছে বিজেপি নেতৃত্বের সঙ্গে। কেউ কেউ আবার এইও বলছেন যে বিরোধী দলনেতার সঙ্গে তার সম্পর্ক ভিতরে ভিতরে অত্যন্ত মধুর। উনি ভবিষ্যৎটাকে ঠিকঠাক করবার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক রাখছেন। এ ধরনের রচনা তো তৃণমূল কংগ্রেস থেকেও আছে এবং সেটা ফিরহাদ হাকিম খুব ভালো করেও জানেন। তো এই ধরনের কথা আজকের দিনে কি আর মানুষ গ্রহণ করবে? মিঠুন চক্রবর্তী একজন জনপ্রিয় অভিনেতা, জনমনে তার একটা প্রতিষ্ঠা আছে এবং যা করছেন যা বলছেন সেটা প্রকাশ্যেই বলছেন। যে পিএসসির এই মুহূর্তে চেয়ারম্যান, যাকে বিধানসভা স্পিকার বলছেন তিনি বিজেপিতে আছেন, তিনি ওই দিদির রক্ষা কবচ মাধুরী যেসব প্রোগ্রাম আছে ওইটা নিয়ে তিনি গ্রামে গ্রামে যাচ্ছেন, স্পিকার দেখতে পাচ্ছেন। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल स्टील का। নিয়োগ ও সুপারিশপত্র জাল করে চাকরি, ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই খবরের বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, নভেম্বর 2021 থেকে নিয়োগ দুর্নীতি পর্দা একটু সরার পর সব থেকে অভিনব জালিয়াতি করে চাকরিতে অভিযোগ পেয়েছিল তা হলো মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের এক ভূগোলের শিক্ষক, তিনি নিয়োগ সুপারিশপত্র এবং একই সঙ্গে নিয়োগ পত্র এই দুটোরই জাল করে তিনি চাকরি করছেন। 2019 সাল থেকে বেতন নিচ্ছেন এবং যে স্কুলে তিনি চাকরি করছেন সেই স্কুলের প্রধান শিক্ষক তার আবার সম্পর্কে বাবা। এই গুরুতর বিষয়টি জানার পর কার্যত হতবাক তো বটেই আদালত। আজ সকালে ডিআইজি সিআইডিকে তিনি এজলাসে ডাকেন, পরামর্শ চান এই ধরনের অভিনব নকল করে চাকরির তদন্ত কিভাবে করা যায় এবং শেষমেশ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট
পেশ করবে সিআইডি আদালতে 2রা ফেব্রুয়ারি ফের মামলা শুনানি। একই সঙ্গে এই ধরনের নকল করে চাকরিতে ভবিষ্যতে না হয় তার জন্য রাজ্যের সমস্ত সিআইদের এই মর্মে একটি রিপোর্ট এখানে রয়েছে কিনা এরকম কোনো সুপারিশের গল্প সবকিছু জানিয়ে তারাও একটা রিপোর্ট দেবে 2রা ফেব্রুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে, এবং এই অভিনব নকল জালিয়াতি শেষ দেখতে চায় হাইকোর্ট, এমনটা কিন্তু বিচারপতির এমন কড়া নির্দেশে স্পষ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ অনন্ত। শনিবার থেকে ঠান্ডা কমবে, রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়তে পারে বলছে আবহাওয়া দপ্তর। প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তাহলে কি এই মরশুমের মতো শীত চলে যাচ্ছে? না, এখনই সে কথা বলা যাচ্ছে না, কারণ আরো একটি বড় পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এবং এই বড় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেমন একদিকে উত্তরে হাওয়া আটকে যাবে এবং অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার ফলে দক্ষিণা বাতাসের প্রভাব বাড়বে, তাপমাত্রা বাড়বে বাংলায় ঠিকই, কিন্তু উত্তর পশ্চিম ভারতে আগামীকাল একটি যে বড় মাপের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার প্রভাবে ব্যাপক দুর্যোগের আশঙ্কা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। সেখানে শিলাবৃষ্টি, বৃষ্টি, তুষারপাত এবং বড় মাপের তুষারপাত হবে, বেশ কয়েকদিন ধরে তুষারপাত হতে পারে। কাশ্মীর ভ্যালি, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সহ জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় সেখানে ব্যাপক তুষারপাত 23 এবং 24 তারিখ এই দুদিন প্রবল তুষারপাতের সম্ভাবনা। তার আগে থেকে একদিকে শিলাবৃষ্টি, অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি সমতলের দিকে অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাতে, উত্তরপ্রদেশের কিছু অংশ এবং অন্যদিকে রাজস্থানের একাংশ, সেখানেও বেশ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শিলাবৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তর পশ্চিমের সমতলেও। অর্থাৎ এই যে পরিস্থিতি, তারপরে সেই পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে ব্যাপক তুষারপাতের পর উত্তরে হাওয়ায় কি আবার শীতল হতে পারে, সেই সম্ভাবনা একটা রয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না যে আদৌ তাপমাত্রা কতটা কমবে। ধন্যবাদ। 24 ঘন্টা পর থেকে পরবর্তী 4 দিন কিন্তু রাতের তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি। কারণ যেটা হচ্ছে যে 20 তারিখ নাগাদ একটি খুব অ্যাক্টিভ বা স্ট্রং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। 22 তারিখের পর থেকে মূল যেটা হচ্ছে মানে বলার মতো সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার বা ঠান্ডা আমাদের এখানে 22 তারিখের পর থেকে গ্র্যাজুয়ালি কমতে থাকবে।